আবিদ হামিমকে ভিপিজিএস করে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা ছাত্র দলের। ডাকসু নিয়ে হঠাৎ ধোঁয়াশা, মনোনয়নপত্র বিতরণ শুরুর আগের রাতে বন্ধ ঘোষণা। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি, অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চেষ্টার অভিযোগ। সংসদ ভোটের রোডম্যাপের খসড়া চূড়ান্ত ইসির। ঘুরিয়ে দেওয়া হলো সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়ি। কেরানীগঞ্জে বুড়িগঙ্গা তীর দখল করে তৈরি অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডব্লিউটি এর অভিযান। এবং আধা ঘন্টার আগুনে পুড়ল মহাখালীর সাততলা বস্তির শতাধিক ঘর। ফায়ার সার্ভিসের 5 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সরাসরি যাচ্ছি সেখানে। অতিষ্ঠ হয়ে যাচ্ছে এগুলি, বুঝছেন না? একটু বলি শোনেন, আপনি বলছেন, আপনার বলেন না। যেমন ধরেন একজন মানুষ হাইকোর্টে জামিন পেল, তা হাইকোর্ট কি আইন মন্ত্রণালয়ের অধীনে? হাইকোর্ট হচ্ছে প্রধান বিচারপতির অধীনে। তা হাইকোর্টে যদি কেউ জামিন পায়, আইন মন্ত্রণালয় কি করার আছে? বা পুলিশ কাউরে ধরছে না, তো পুলিশ যদি কাউরে না ধরে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে সব। এই জন্য আপনাদেরকে এইটা এত বেশি হয়, এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আমার মন্ত্রণালয়ের ব্যাপারে প্রশ্ন থাকলে করেন, অন্য মন্ত্রণালয়ের ব্যাপারে প্লিজ করেন। আর আপনারটা শেষ, অন্য না আপনার সাথে একটা ইন্টারভিউ না, ওই আপনার একটা ইন্টারভিউ না, ঠিক আছে? বলেন। আমি এই জন্য ধন্যবাদ জানাতে চাই। আমার প্রশ্ন হচ্ছে যে দুইটা প্রশ্ন। সৌদি আরবের সাথে আপনি বললেন যে একটা চুক্তি হবে, এটা তো একটা স্পেসিফিক বলবেন যে এটা কি এমওইউ অর এগ্রিমেন্ট? এগ্রিমেন্ট হবে, সেটা কত তারিখে? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে স্যার, আজকে একটা নিউজ প্রকাশিত হয়েছে একটা পেপারে যে মালয়েশিয়াতে যে এফডব্লিউসিএমএস যে সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী পাঠানো হয়, যেটা যে ওনার বাংলাদেশের অরিজিন মিস্টার আমিনুর, উনি আবার একটা এআইডিপি একটা সলিউশন নিয়ে আসতেছেন। উনি দাবি করেছেন ওই পত্রিকার কাছে যে উনি এটা হলো বাংলাদেশের জিরো কস্টে যাবে এবং সীমিত সংখ্যক যাবে। তো তারা কিভাবে কোনো কিছু ডিসিশন নিয়ে নিচ্ছে? আপনারা গভর্নমেন্ট, আপনি কিছু জানেন না স্যার? থ্যাংক ইউ। আচ্ছা, প্রথমটা কি বলেছেন প্রশ্ন? সৌদি আরবে এটা চুক্তি হয় কি, খসড়া আদান প্রদান হয়। তো খসড়া আদান প্রদানের মাধ্যমে ফাইনাল যে ড্রাফটটা, যেটা উনারাও এগ্রি করেছেন, আমরাও এগ্রি করেছি, সেটা হয়ে গেছে। এখন খালি স্বাক্ষর বাকি। যেমন আমার কাছে জানতে চাওয়া হয়েছে সেপ্টেম্বর মাসে আমি ফ্রি আছি নাকি স্বাক্ষর করার জন্য সৌদি আরবে যেতে। এটা চুক্তি, এটা এমওইউ না। এটা আপনি খুব ইন্টেলিজেন্ট প্রশ্ন করেছেন। চুক্তি এমওইউর চেয়ে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার। আর আপনি মালয়েশিয়া যার কথা বললেন, উনি তো মালয়েশিয়ার নাগরিক, এবং উনি মালয়েশিয়া যারা সরকার যারা আছেন তাদের সাথে অনেক বছর যাবৎ কাজ করেন, ঠিক আছে? তো উনি যদি মালয়েশিয়ার সরকারের সাথে অনেক বছর কাজ করেন এবং সরকারের পক্ষ থেকে যদি এফডব্লিউসিএমএস এর যে ব্যবস্থাপনা, এটা তো উনার আন্ডারে দিয়ে দেওয়া হয়, তো উনার পক্ষেই তো আমাদের চেয়ে আগে খবর জানার কথা, ঠিক না? উনি তো সরকারের পার্ট হিসাবে কাজ করছেন। আমি শুধু আপনাদের একটা জিনিস বলতে পারি, আমরা যে খবর নেই সেটা হচ্ছে আমরা ক্রেডিবল সোর্সের দিকে খেয়াল রাখি। আমাদের ক্রেডিবল সোর্সের দিকে খেয়াল রাখতে হয়। আমাদের ওখানে একটা এমবেসি আছে, তারা ভেরি অ্যাক্টিভ আছে। আমরা খুবই অ্যালার্ট আছি যাতে কোনো রকম আপনার সিন্ডিকেট বা কোনো দুর্নীতি চক্রের মধ্যে আমাদের শ্রমিক ভাই বোনা যেন না পড়ে। আমরা চেষ্টা করব, আপনাদের সহযোগিতা চাবো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মনোনয়নপত্র জমার শেষ দিনে আবিদ হামিমকে ভিপিজিএস করে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। প্রকাশনা সম্পাদক পদে মনোনয়ন না দিয়ে জুলাই আন্দোলনে আহত স্বতন্ত্র প্রার্থী তন্নিকে সমর্থন দিয়েছে সংগঠনটি। এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া যায়নি উল্লেখ করে চিফ রিটার্নিং অফিসার বলছেন, নির্বাচনে কেউ দলীয় পরিচয়ে অংশ নিচ্ছেন না, তাই আলাদা সুবিধা দেওয়ার সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিনে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে প্রার্থীদের ভিড়।
বুধবার সকাল থেকেই স্বতন্ত্র সহ বিভিন্ন প্যানেলের অনেক প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন। নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, পরিবেশ বান্ধব ক্যাম্পাস বিনির্মাণ সহ নানা প্রতিশ্রুতি তাদের। আমার এই ড্রেসে কেউ দেখবে যে আমি কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রতিনিধিত্ব করছি, আমার মনে হয় যে সেটা মেয়েদেরকে সাহস যোগাবে। সেটাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টাটা আমরা বহু আগে থেকেই করতেছি। আসলে এই প্রচেষ্টার একটা অংশ হিসেবে আসলে অর্গানিক্যালি 11 জন প্রার্থী আমাদের নারী হয়ে গেছে। জিনিসটা যে খুব প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে এরকম না। শিক্ষার্থীদের অধিকার এবং শিক্ষার্থীদের নিরাপত্তাই হচ্ছে আমার প্রথম ইশতেহার এবং আমার এদিন দুপুরে অপরাজয় বাংলার পাদদেশে আবিদুল ইসলাম খানকে ভিপি এবং শেখ তানভীর বাড়ি হামিমকে জিএস ও তানভীর আল হাদিমায়েতকে এজিএস প্রার্থী করে 27 সদস্যের প্যানেল ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদল। পরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেয় পুরো প্যানেল। ডাকসুর সহসভাপতি হিসাবে ছাত্রদল মোহাম্মদ আবিদুল ইসলাম খানকে মনোনীত করেছে। জিএস সাধারণ সম্পাদক হিসাবে শেখ তানভীর বাড়ি হামিমকে নির্বাচিত করেছে। রক্ত দিয়ে এই অঙ্গীকার ধরে রেখেছিল, আজকে তাদের এই রক্তের বিনিময়ে অপরাজয় বাংলার পাদদেশে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সূচনা শুরু হয়েছে। মনোনয়ন ফরম জমা দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লা সহ ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ডাকসু ফর চেঞ্জ প্যানেলের প্রার্থীরাও ফরম জমা দেন। এদিকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে অপরাজয় 71 ও অদম্য 24 নামে প্যানেল ঘোষণা করে ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ। আত্মস্বীকৃত যুদ্ধাপরাধীদের ছবি প্রদর্শনের ধৃষ্টতা দেখিয়েছে। জুলিয়াস সিজার সহ আরো কেউ কেউ বিচারের আওতায় না এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দেয়া হচ্ছে। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ নাইম হাসান হৃদয় সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এনামুল হাসান অনয়। এছাড়া স্বতন্ত্র প্যানেলের ওমামা ফাতেমা সহ বেশ কয়েকজন পরিচিত মুখও মনোনয়ন ফরম জমা দেন। এখনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে চিফ রিটার্নিং অফিসার বলেন, ডাকসু নির্বাচনে কোনো ছাত্র সংগঠন দলীয় পরিচয়ে নির্বাচন করছে না। ডাকসুতে কোনো সংগঠনের ইলেকশন না, ব্যালট পেপার যখন তৈরি হবে সেখানে কোনো দলীয় পরিচয় নাই, কোনো মার্কা নাই, কিন্তু ডাকসুতে যখন তারা আসতেছে তারা এক একজন বৈধ ছাত্রছাত্রী, তারা ইলেকশন করবে। তফসিল অনুযায়ী আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচনের ভোট। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার শাকির আহমেদ। ডাকসু নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু পাশাপাশি 18টি হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার সময়সীমা কিন্তু আজ শেষ হয়েছে, অর্থাৎ ঠিক 5টা বেজে কিন্তু সেই সময়সীমাটি শেষ হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত, অর্থাৎ এই শেষ সময়ে এসে সর্বমোট 5 শতাধিক শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আর 18টি হলে কি পরিমাণ শিক্ষার্থী বা প্রার্থী আসলে মনোনয়ন ফরম জমা দিয়েছেন সেই বিষয়টি নিয়ে আসলে হলগুলোর পক্ষ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার পর চিফ রিটার্নিং অফিসার সেই বিষয়টি জানাবেন। যদি বলতে যাই, আজ কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেলে অর্থাৎ 27টি পদে তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে। পাশাপাশি অন্যান্য ছাত্র সংগঠনগুলো যদি বলতে যাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ সহ সবাই কিন্তু নিজস্ব প্যানেলের যে প্রতিদ্বন্দ্বিতাকারী রয়েছে বা প্রার্থী যারা রয়েছে তাদের সমন্বয়ে কিন্তু ফরম জমা দেওয়ার যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি তারা কিন্তু সম্পন্ন করেছে। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তা বরাবর অনেকে নানা আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ সেই অভিযোগও কিন্তু মৌখিকভাবে জানিয়েছেন। পাশাপাশি অনেকে বলছেন যে প্রশাসন নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনকে সুবিধা দেওয়ার জন্য তারিখ পরিবর্তন সহ নানা ধরনের পদক্ষেপ সেটি নিয়েছে, সেটির পরিপ্রেক্ষিতে রিটার্নিং অফিসারও কিন্তু রিটার্নিং অফিসের যে বক্তব্য সেটি কিন্তু তারা পরিষ্কার করেছেন। এর বাইরে যদি বলতে যাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের যে পূর্ণাঙ্গ প্যানেল সেটি
কিন্তু কিছুক্ষণ আগেই ঘোষণা করেছে। পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল আবিদুল ইসলাম খান এবং শেখ তানভীর বারী হামিম সহ তাদের যে 27 সদস্যের প্যানেল, সেই প্যানেলটি ঘোষণা করেছে। কিছুক্ষণের মধ্যে চিফ রিটার্নিং অফিসার সার্বিক তথ্য নিয়ে ব্রিফ করবেন, তখন হয়তো আমরা সেই তথ্যের বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে ডাকসুর মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সর্বশেষ দিনের যে খবরাখবর, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরুর কথা থাকলেও মঙ্গলবার রাতে তা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। বিস্তারিত জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ ৩৬ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই লক্ষ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে শিক্ষার্থীদের মাঝে। তবে গতকাল রাকসুর দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই আজ থেকে যে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম ছিল সেটি আসলে স্থগিত করেছিলেন। পরবর্তীতে আজকে কিছুক্ষণ আগেই তারা আসলে মিটিংয়ে বসেছিলেন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য যে কবে থেকে আবার এই মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে। আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি যে তারা একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের সিদ্ধান্তটা আমরা এখন জানবো। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ডক্টর মোহাম্মদ আমজাদ হোসেন, আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনারা এই যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তে কি উপনীত হয়েছেন, কবে থেকে আবার এই কার্যক্রম শুরু হচ্ছে? ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের গতকাল মনোনয়নপত্র আজকে থেকে মনোনয়নপত্র বিতরণ করার কথা ছিল। গতকাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের পোষ্য কোটা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবি আদায়ের জন্য বন্ধ রাখা হয়েছিল। শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিল্ডিং বন্ধ ছিল না, বরং হল প্রশাসন, আমাদেরও নির্বাচন কমিশন অফিসে বন্ধ ছিল, যার জন্যে এবং গতকালকে আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। আমরা চূড়ান্ত ভোটার তালিকা গতকাল প্রকাশ করতে সমর্থ হয়েছি। কিছু সমস্যা আমাদের ছিল, যেহেতু সময় কম হাতে ছিল, যার জন্যে মনোনয়নপত্র তৈরি করায় এবং এর সঙ্গে আনুষঙ্গিক বিধিবিধান একই সঙ্গে অন্যান্য আরও কিছু কর্মকাণ্ড থাকে, সেগুলো হল পর্যায়ে আমরা পৌঁছে দিতে সমর্থ হইনি বলেই আমাদের আজকে মনোনয়নপত্র বিতরণ কাজ বন্ধ রেখেছিলাম। আজকে এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 24, 25, 26 3 দিন মনোনয়নপত্র আমরা বিতরণ করব। এর সঙ্গে অন্যান্য যে বিষয়গুলো থাকে, মনোনয়নপত্র তারা দাখিল করবে 27 এবং 28 তারিখ, তার মনোনয়নপত্র বাছাই করবে 31 তারিখ থেকে 31 তারিখ 1 তারিখ, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে 2-9 তারিখ, মনোনয়নপত্র প্রত্যাহার 3-9 তারিখ বুধবার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত, বিকেল 5টা পর্যন্ত, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে 9-4 তারিখ বৃহস্পতিবার এবং ভোট গ্রহণ 15 তারিখ, পূর্বের মতোই ভোট গ্রহণ 15-9 তারিখে। তাহলে শিক্ষার্থীদের মধ্যে যে সংশয় ছিল এই 15 সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ নিয়ে, তাহলে সেই সংশয় আর থাকলো না আপনাদের? এই কোনোভাবেই না, আমরা ডিটারমাইন 15 সেপ্টেম্বর আমরা নির্বাচন অনুষ্ঠান করব। সুষ্ঠু অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়েও কিন্তু সংশয় আছে, এটা আপনারা কিভাবে নিশ্চিত করছেন? ইনক্লুসিভ, অবাধ, সুষ্ঠু, সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন করবে, এই ব্যাপারে আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছি, আগেই এখনও করছি। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আগামী যে 15 সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে রাকসু সিনেট এবং হল সংসদ নির্বাচনের, সেটি কিন্তু নির্ধারিত সময়ে হচ্ছে, কোনোভাবে পেছাচ্ছে না এবং আগামী রবি, সোম এবং মঙ্গলবার থেকে আবার মনোনয়নপত্র উত্তোলন করতে পারবেন প্রার্থীরা এবং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা থাকবে, এই প্রক্রিয়ার মধ্যে থাকবে যারা প্রার্থী হবেন তাদেরকে ডোপ টেস্টের মধ্য দিয়ে আসলে প্রার্থী হতে হবে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচনের লক্ষ্যে রাকসু দায়িত্বে যারা রয়েছেন তারা সকলেই বদ্ধপরিকর, এমনটাই আসলে তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। 24 আগস্ট থেকে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শুরুর সিদ্ধান্ত হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি, এখনও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়নি মন্তব্য করে নেতারা বলছেন জনগণের ওপর অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বিষয়টি নিয়ে জবরদস্তি হলে নির্বাচন বাধাগ্রস্ত হবে বলেও মত তাদের। 1 সেপ্টেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। স্বাধীনতার ঘোষক হিসাবে
1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করেন নেতারা। পরে সংবাদ সম্মেলন করেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেশি বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয়েছিল, এখনও গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব হয়নি মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি। নানা ধরনের আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, জনগণের মতামত না নিয়েই অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। পিআর নিয়ে জবরদস্তি হলে নির্বাচন বাধাগ্রস্ত হবে বলেও মত তার। জনগণ এই সম্পর্কে কোনো কিছুই জানতে পারে নাই, জনগণের কাছে কেউ এই বিষয়টা পরিষ্কার করে নাই, অথচ জনগণের উপর আমরা চাপিয়ে দিতে চাচ্ছি একটা নতুন পদ্ধতি। এই নিয়ে যখন ইনসিস্ট করা হয় তখন তো সন্দেহ করাই যায় আর কি, যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটা অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে। এর আগে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন নজরুল ইসলাম খান। 31শে আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা, 1 সেপ্টেম্বর বেলা 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার জিয়ারত করবেন। 2রা সেপ্টেম্বর হবে কেন্দ্রীয় র্যালি এবং 3রা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। নির্বাচন ও সার্বিক পরিস্থিতিতে কোনো পক্ষ কৃত্রিম সংকট তৈরি করছে কিনা তা নিয়েও প্রশ্ন রাখেন বিএনপি নেতারা। কোনোটা তৈরি করা হয়, কোনোটা আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। দেশে গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। ইস্পাত কঠিন ঐক্য গড়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। বিকেলে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধে আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, বিমান দুর্ঘটনার পরদিন উত্তরায় ফ্যাসিস্টের দোসররা মব সৃষ্টি করেছিল। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছেন বলেও দাবি করেন তিনি। দেশের গণতন্ত্র নষ্ট করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। আমাদের সবাইকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা যদি ঐক্যটাকে আরো বেশি সুদৃঢ় করি, আমার বিশ্বাস কোনো ষড়যন্ত্র আমাদেরকে ঘায়েল করতে পারবে না। আমরা আমাদের টার্গেটে পৌঁছতে হলে ঐক্যটাকে দৃঢ় করতে হবে, ইস্পাত কঠিন করতে হবে। এখানে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন। 24টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ নির্ধারণ করে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন অনুমোদন দিলেই প্রকাশ করা হবে। আগামী 10 সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসি সচিবালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার আগ পর্যন্ত বিভিন্ন কার্যক্রম গ্রহণের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি সহ অংশীজনদের সঙ্গে সংলাপ, তফসিল ঘোষণার আগে সম্পূরক ভোটার তালিকা প্রকাশ, রাজনৈতিক দলের নিবন্ধন, ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জামাদি ব্যবহার উপযোগীকরণে কমিটি গঠন করেছে ইসি। এদিকে মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীরাও ভোটার হওয়ার সুযোগ পাবেন, এমন সুযোগ রেখে পরিপত্র জারি করেছে ইসি। তবে ভুয়া বাংলাদেশি পাসপোর্টধারীদের বিষয়ে সজাগ থাকার পরামর্শ দিয়েছে কমিশন। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে সোচ্চার জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটি বলছে, নতুন বন্দোবস্ত নিশ্চিতে নতুন সংবিধানের বিকল্প নেই। তবে স্বাধীনতার এত বছর পর নতুন সংবিধান কিংবা গণপরিষদের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘায়িত বা অগণতান্ত্রিক সরকার আনার চেষ্টা দেখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। অন্যদিকে নির্বাচন ও রাজনীতির নৈতিক মানদণ্ড ঠিক করার তাগিদ জামায়াতে ইসলামের।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তোড়জোড়ের মধ্যেই রাজনীতির মাঠে নতুন দাবি, গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান। জাতীয় ঐকমত্য কমিশনের এজেন্ডায় এসব বিষয় না থাকলেও অভ্যুত্থানের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন সরব এই দাবি নিয়ে। যদি কোনো নির্বাচন হয় সেটা গণপরিষদ আগে নির্বাচন হতে হবে। দলটি বলছে স্বৈরতান্ত্রিক কাঠামো পরিবর্তন করতে হলে গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংবিধানের বিকল্প নেই। নতুন শাসনতান্ত্রিক কাঠামো দরকার, নতুন সাংবিধানিক কাঠামো দরকার। সেই জায়গার থেকে আমাদের মূলত দাবিটা হচ্ছে গণপরিষদ নির্বাচন। কারণ আগামী নির্বাচন যদি গণপরিষদ নির্বাচন হয়, সেই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারা হচ্ছে নতুন সংবিধান লেখার এবং একই সাথে সংবিধানটা নতুন করে লেখার স্কোপ পাবেন। তবে এ দাবিকে রাজনীতি হিসেবে দেখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা। তার মতে এ বিষয়ে ঐকমত্য হওয়ার সুযোগ নেই। মানুষ 17 বছর ধরে যে নির্বাচনের জন্য অপেক্ষা করছে, জাতীয় সংসদের নির্বাচন হবে। আমার ধারণা যে এখানে গণপরিষদের নির্বাচনের ব্যাপারে রাজনৈতিক দল, বৃহত্তর রাজনৈতিক সমাজের মধ্যে কোনো ঐক্যের জায়গাটা নাই। এটা কোনো দলের স্ট্যান্ড হতে পারে। রাজনীতি এবং নির্বাচনের নৈতিক মানদণ্ড ঠিক করা না গেলে গণপরিষদ বা সংসদ নির্বাচন কোনোটিতেই কল্যাণ হবে না বলে মত জামায়াত ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের। গণপরিষদই হোক আর এদিকে জাতীয় সংসদই হোক, এটা যদি একটা নৈতিক মানদণ্ড করা না যায় তাহলে এটা কোনো ক্রমে কোনো পরিবর্তন আনতে পারবে না। যেই লাও সেই কদু, এই একটা কথা আছে, তাই হবে। এদিকে গণপরিষদের কোনো প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি। এমন দাবিকে এই সরকারকে দীর্ঘায়িত কিংবা নতুন অগণতান্ত্রিক সরকার আনার চেষ্টা হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ঐক্যমত্যের যেটা হয়েছে সেটা নিয়ে পার্লামেন্ট ইলেকশন করো, ইলেকশন করে পার্লামেন্টে এসে আলোচনা করো। তো সেইটাকে বন্ধ রেখে বাইরে বসে এসব করবেন, তো এগুলো কথার তো কোনো অর্থ হয় না। এগুলো হচ্ছে যে গণতন্ত্রের পথে যে আলোটা দেখা দিচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, সেটাকে স্তব্ধ করে দিয়ে এরকম গণতান্ত্রিক একটা সরকার আরও যেন দীর্ঘায়িত হয় সেটা চেষ্টা করছে, বা তারও যে খারাপ সরকার যেন আসে সেরকম ব্যবস্থা করার দিকে এরা হাঁটছে। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে অনুযায়ী নির্বাচন কমিশনও শুরু করেছে সার্বিক আয়োজন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক কাঁচা পাকা বাড়ি। বিকেল 2:45টার দিকে ওই এলাকায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে তেজগাঁও ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কুমিটোলা ফায়ার স্টেশন থেকে যোগ দেয় আরও 2 ইউনিট। বিকেল 3টায় কাজ শুরু করে 18 মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 5 ইউনিট। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই মুহূর্তে মহাখালীর 7তলা বস্তিতে আছেন রিপোর্টার মনির হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। মনির, রাজধানীর মহাখালীর 7তলা বস্তিতে যেই আগুনের ঘটনা ঘটেছে সেটি 3:18 মিনিটে নিয়ন্ত্রণে আসে এবং তারপর থেকেই এখানকার যেই ধ্বংসস্তূপ সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন। আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, এখানে 4 জন মালিকের প্রায় 70টি ঘর ভস্মীভূত হয়ে গেছে এবং এখন যেটি চলছে আসলে যাদের ঘর পুড়ে গেছে তারা আসলে তাদের যেই ঘরগুলো গুছানোর চেষ্টা করছে এবং সেই যে ধ্বংসাবশেষ সেটি আসলে তারা গুছানোর চেষ্টা করছেন এবং তাদের যেই সম্বলটুকু আছে সেটি রক্ষার চেষ্টা করছেন। এবং তারা অনেকেই বলছেন যে এখানে যেহেতু আসলে এটি একটি বস্তি, এখানে নিম্ন আয়ের মানুষরাই বেশি থাকেন এবং তারা যেটি বলছিলেন যে তাদের যে জীবনের সব সঞ্চয় বলেন আর সম্বলই বলেন সব কিন্তু তাদের এখানেই ছিল এবং সেগুলোই কিন্তু পুড়ে গিয়েছে এবং বলছেন তারা যে নিঃস্ব হওয়ার কথা সেই কথাটি বলছেন। এবং আমরা আসলে ফায়ার সার্ভিসের সঙ্গে কথা বলেছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে
হয়েছে ঠিক 2:37-এর দিকে এখানে যে অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয় এবং অগ্নিকাণ্ডের কারণ হিসেবে যে প্রাথমিকভাবে বলছে যে শর্ট সার্কিট থেকে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে মূল যে কারণ সেটি আসলে তারা তদন্ত করে তারপরেই জানাতে পারবেন। তবে আমাদের এখানে আমরা আসলে যেটি দেখছি মূলত আগুনের যে ক্ষতি হয়েছে তার পাশাপাশি, এবং এখানকার যারা স্থানীয়রা আছেন তারা বলছেন তাদের যে আগুনের ক্ষয়ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি হয়েছে লুটপাট এবং চুরি। তাদের যেই ঘরে যেই সম্পদ কিংবা জিনিসপত্র ছিল সেগুলো চুরি হয়েছে বলেই তারা বলছেন। এবং এখানকার যারা আছেন তারা এই যে অবস্থা, তারা বলছেন যে এটি একদমই তাদের শেষ এবং পরবর্তীতে আসলে তারা কি করবেন সেটি তারা বলতে পারছেন না এবং এখনো তারা আসলে সেগুলো সরাতেই ব্যস্ত আছে। আমরা দেখেছি যে কেউ ভাত রান্না করেছেন কিন্তু খেতে পারেননি কেউ, এবং তারা বলছিলেন কেউ গোসলে ছিলেন কিংবা কেউ কাজ থেকে মাত্র ফিরেছেন। এর মধ্যেই আসলে দ্রুত এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কিছু বুঝে ওঠার আগেই যেই ঘর এবং যেই জিনিসপত্র, সেই জিনিসপত্র আসলে পুড়ে সব ভস্মীভূত হয়ে যায় এবং সেটি তারা তাদের কথা বলছিলেন। তো রাজধানীর 7 তলা বস্তির আগুন থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম মহাখালীতে। গড়িয়ে দেওয়া হলো বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে তোলা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলো বাড়ি। নদীর 19 নম্বর পিলারের ভেতরের অংশে থাকায় পানির স্বাভাবিক প্রবাহে বাড়িটি বাধা দিচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ। এর আগে 2009 সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বুধবার সকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে কাটুরাইল থেকে শুরু হয় বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। এর অংশ হিসেবে উচ্ছেদ করা হয় 2 একর জায়গা জুড়ে থাকা সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর বাংলো বাড়ি। বুড়িগঙ্গার 19 নম্বর পিলারের ভেতরের অংশে থাকায় নদীর স্বাভাবিক প্রবাহে বাড়িটি বাধা দিচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ। এর আগে 2009 সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। বিআইডব্লিউটিএ জানায় বিগত আমলে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের চেষ্টা করা হলেও তা সফল হয়নি। রিট পিটিশনের আলোকে আমাদের বুড়িগঙ্গা, শীতলক্ষা, তুরাগ এবং বালু এই 4টে নদীকে সরকার আমাদের নদীর সীমানা নির্ধারণ, সীমানা পিলার স্থাপন করার জন্য নির্দেশনা প্রদান করে। সেই অনুযায়ী আমাদের বুড়িগঙ্গা, শীতলক্ষা এবং তুরাগ এবং বালু নদীতে সীমানা পিলার স্থাপন করা হয়। আমাদের এখানে বুড়িগঙ্গা নদীতে আমাদের আজকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে কেরানীগঞ্জ দক্ষিণ থানার কাটুরাইল, হাসনাবাদ ও ধলেশ্বর মৌজায় অভিযান পরিচালনা করা হবে বলে জানায় বিআইডব্লিউটিএ। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। চক্রের ভয়াল থাবায় ক্ষত বিক্ষত সিলেটের শাহ আরেফিন টিলাও। প্রশাসনের দলগত গাফিলতি দেখছেন পরিবেশবিদ, দায় এড়াতে পারে না অর্থ ডজন মন্ত্রণালয়ও। চিকিৎসা শেষে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বাসায় ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থতা বোধ করলে গতরাতে হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার NAM মমিনুজ্জামানের অধীনে হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি মহাসচিবকে। অবস্থার উন্নতি হলে বেলা 12টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি। এদিকে বিএনপি মহাসচিবকে দেখতে হাসপাতালে যান জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে তার আগেই ছাড়পত্র দেয়া হয় মির্জা ফখরুলকে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রতিদ্বন্দ্বিতা থাকলেও বিএনপির সঙ্গে জামায়াতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এছাড়া জুলাই সনদের বিষয়ে নিজেদের মতামত জানাতে শিগগিরই ঐকমত্য কমিশনের সঙ্গে বসবে জামায়াত। বিএনপি এবং জামাত ইসলামিক দীর্ঘ 30 বছর ধরেই একসাথে রাজনীতি করেছি, আমরা একসাথে নির্বাচন করেছি, একসাথে আমরা সরকারই ছিলাম। সুতরাং আমাদের সাথে যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আছে এটা এখনও বজায় আছে। বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কেউ যদি কিছু বলে সেটা আমরা মনে করি সেটা উচিত না এবং সেটাকে আমরা অত আমলে নেই না। আজকে বাংলাদেশের রাজনীতিতে কিছুটা অনিশ্চয়তা যেটা আছে, এটার জন্য আমি মনে করি সকল দলের, বিশেষ করে বড় দলগুলোর ভিতরে
একটা পারস্পরিক আলোচনা হওয়া উচিত। আমাদের তো প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু সেটা যেন অত্যন্ত সুস্থ প্রতিদ্বন্দ্বিতা থাকে, একটি হাসি খুশির ভিতরে যেন একটা নির্বাচন হতে পারে। তামাক নিয়ে সচেতনতা তৈরি করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধে আন্তঃমন্ত্রণালয় যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি নারী ও শিশুরা যেন অসংক্রামক রোগের চিকিৎসা অগ্রাধিকার ভিত্তিতে পায় সেদিকে খেয়াল রাখার নির্দেশনা দেন। স্বাস্থ্য সচেতনতাকে সামাজিক আন্দোলনের রূপ দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধিরা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে ঘোষণাপত্র তুলে দেন। পরে প্রধান উপদেষ্টা সবাইকে ঘোষণাপত্র বাস্তবায়নে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তরুণদের মধ্যে অনেকে একই সাথে পুষ্টিহীনতায় ভুগছে, আবার অতিরিক্ত ওজন নিয়ে শারীরিক ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে রয়েছে। তামাকের বিরুদ্ধে তরুণ সমাজকে আজ সচেতন করা না গেলে আগামী প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। শিশু, কিশোর, নারী স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায়। নাগরিক সমাজ ও যুবশক্তি যেন সচেতনতা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বড় হাতিয়ার। তাই স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও দায়িত্বশীল নাগরিক আচরণ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে হবে। এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সিলেটের পর্যটন এলাকার পাথর চুরির পাশাপাশি লুট হয়েছে শাহ আরেফিন টিলার কোটি টাকার পাথরও। বিভিন্ন চক্রের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত রূপ এখন জায়গাটির। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনকে ম্যানেজ করেই দিনে রাতে লুট হয়েছে টিলাটি। প্রকাশ্যে বছরের পর বছর এই লুটপাটে কোটিপতি বনে গেছেন অনেকেই। বিভিন্ন চক্রের ভয়াল থাবায় ক্ষতবিক্ষত রূপ সিলেটের শাহ আরেফিন টিলার। পর্যটন এলাকা সাদা পাথরের পাশাপাশি লুট হয়েছে শাহ আরেফিন টিলার কোটি টাকার পাথরও। এলাকাবাসীর অভিযোগ, একসময় আওয়ামী লীগের শামীম বাহিনী, তারপরে অন্তত আরো 9টি আলাদা গ্রুপের নেতৃত্বে মাঠে ঘুরে লুট হয় কোটি কোটি ঘনফুট পাথর। তবে সংঘবদ্ধ এই চক্রের বিরুদ্ধে কথা বলতে ভয় পান এলাকাবাসী। প্রশাসনের নাকের ডগায় বছরের পর বছর ধরে চলা এই কর্মকাণ্ড গেল 4 দিন ধরে বন্ধ রেখেছে চক্রটি। প্রশাসনকে ম্যানেজ করে দিনের রাতে লুট হয়েছে টিলাটি। প্রকাশ্যে বছরের পর বছর এই লুটপাটে কোটিপতি বনে গেছেন অনেকেই। এমন ভাবে চলছে, তার চলাটা যে সর্বদলীয় চলা, কোনো প্রচুর টাকা কামাইছে হচ্ছে, কিন্তু এটা কেউ ধরে না। আমার টাকা দেও চলো, সারা রাত মনে হচ্ছে ইয়ে করতো, বাবা সাবা খাইতো, আর সারাদিন সালা সালা ঘুমাইতো। আসসালামু আলাইকুম। সার্ফিন টিলা আছে না, ওখানে বলতেছে আপনি টাকা পয়সা নিচ্ছেন আর কি। ফোন কেটে দিল। পর্যটন এলাকার বাইরে থানার কাছাকাছি এই টিলা থেকে প্রতি রাতে শতাধিক ট্রাকে সরিয়ে নেওয়া হতো পাথর। 1200 গাড়ি দিয়ে খালি পাথর নিত। পাথর আর বালু 250 গাড়ি যদি আপনার এক রাইতে চলে, তাহলে নর্মালি 1000 ঘূর্ণা করে। সাদা পাথর অভিযানের পর টিলা থেকে পাথর লুট আপাতত বন্ধ রেখেছে চক্রটি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। সর্বদলীয় পাথর লুটকাণ্ড ছিল প্রশাসনের দলগত গাফিলতি আর ব্যর্থতা, এমনটা মনে করেন পরিবেশবিদরা। তারা মনে করেন সিলেটের পাথর ও পরিবেশ রক্ষায় স্থানীয় প্রশাসন থেকে শুরু করে প্রায় অর্ধ ডজন মন্ত্রণালয় কোনো না কোনোভাবে দায়বদ্ধ। যদিও তৎকালীন জেলা প্রশাসকের দাবি, লুটের সময়ও চলমান ছিল আইনি প্রক্রিয়া। সিলেট থেকে ফিরে ফারুক ভুঁইয়া রবিনের রিপোর্ট, ছবি তুলেছেন মোমেন হোসাইন। একেবারেই ঝোপঝাড়, অথচ এখানেই মিলছে মূল্যবান সাদা পাথর। সিলেটের ভোলাগঞ্জ থেকে কিভাবে দূর দূরান্তের গ্রামেগঞ্জে গেল সাদা পাথর? সবকিছু কি এতটাই সহজ? প্রথমে শ্রমিক দিয়ে পাথর সংগ্রহ, এরপর নৌকায় করে ধলাই নদী পেরোনো, পরে আবার ট্রাকে তুলে নিতে হয় গন্তব্যে।
আর এসব কিছুই হয়েছে প্রকাশ্যে দিন দুপুরে প্রশাসনের নাকের ডগায় মাসের পর মাস ধরে। এবার দেখা যাক মূল্যবান এই পাথর আর পরিবেশ রক্ষায় কার কি দায়। শুরুতে আসা যাক বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বের বিষয়ে। বলা যায় এই মন্ত্রণালয় মূল্যবান এই খনিজ সম্পদের অভিভাবক বা মূল কর্তৃপক্ষ। ভোলাগঞ্জ সাদা পাথরের মতো জনপ্রিয় দর্শনীয় স্থান দেখভালের দায়িত্ব বর্তায় পর্যটন মন্ত্রণালয়ের উপর। অন্যদিকে কি করল পরিবেশ মন্ত্রণালয়? সামনে আসছে এমন প্রশ্ন। আর প্রকাশ্য হরিলুট হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একেবারে সামনে থেকে। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধেও। এইখানে বেশ কিছু মন্ত্রণালয় কিন্তু ইন্টারকানেক্টেড, যেমন এখানে পর্যটন মন্ত্রণালয় আছে, এখানে খনিজ সম্পদ মন্ত্রণালয় আছে, পরিবেশ মন্ত্রণালয় আছে, সবগুলা কেউই কিন্তু এখানে দায়িত্ব এড়াতে পারে না। পাথর কোয়ারি এবং সিলিকা বালু এই দুইটা বিষয় হচ্ছে খনিজ সম্পদ মন্ত্রণালয় বা খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর দায়িত্বে, এবং স্থানীয় প্রশাসনের কাজ হচ্ছে এগুলোকে তত্ত্বাবধান করা। যখন এই লুটপাট চলছিল তখন দায়িত্বে থাকা জেলা প্রশাসক অবশ্য দায় এড়াতে চান। যদিও পাথর কাণ্ডের পর সোমবার এই কর্মকর্তাকে সিলেট থেকে প্রত্যাহার করে নেয় সরকার। এরকম অবৈধ কার্যক্রম চলেছিল বলেই আমাদের আইনি প্রক্রিয়া চলমান ছিল, আইনি প্রক্রিয়াও চলমান আছে। একই সাথে হচ্ছে তাদেরকে যাতে প্রতিহত করা যায় সেজন্য আমরা সবসময় নিয়মিত আপডেট হচ্ছি। পাথরকাণ্ডের আলোচনা থামলে লুটপাটের নতুন কোনো অধ্যায় শুরু হয় কিনা সেই শঙ্কাও করছেন কেউ কেউ। তাই অব্যাহত নজরদারির দাবি জানাচ্ছেন পরিবেশ অধিকার কর্মীরা। নানা মহলের সমালোচনার পর অবশেষে ভোলাগঞ্জে পাথর প্রতিস্থাপনের কাজে উদ্যোগী হয়েছে প্রশাসন, কিন্তু শেষ পর্যন্ত তা কতটা ফলপ্রসূ হয় সেটি এখন দেখার বিষয়। তবে পাথর প্রতিস্থাপনের এই কার্যক্রম যেন দায়সারা গোছের না হয় তার দাবি জানাচ্ছেন পরিবেশ অধিকার কর্মীরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ভোলাগঞ্জ, সিলেট। অবশেষে তিস্তার বুকে মাথা উঁচু করে দাঁড়ালো দীর্ঘ প্রতীক্ষিত মাওলানা ভাসানী সেতু। কুড়িগ্রাম ও গাইবান্ধার দূরত্ব কমল 50 কিলোমিটার। সেতু উদ্বোধন করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এখনও জুলাই সনদের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। আলোচনায় ঐক্যের ব্যাপারে আশাবাদ তিনি। তিস্তার বুকে ডানা মেলল গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। মাওলানা ভাসানী সেতুর মাধ্যমে সৃষ্টি হল দুই জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থায় নতুন মাইলফলক। উচ্ছ্বসিত এই জনপদের মানুষ। বুধবার দুপুরে সেতুটির উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এরপর সেতুটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। উৎসবমুখর পরিবেশে সেতু দিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। তারা বলছেন, গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর ও কুড়িগ্রামের চিলমারির মধ্যে সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হলো সহজে কৃষি পণ্য সরবরাহের। আমাদের উত্তরবঙ্গের একটা গর্ব, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, এতে আমরা সবাই উচ্ছ্বসিত। কুড়িগ্রাম থেকে ঢাকা যাইতে 135 কিলোমিটার পর্যন্ত রাস্তা সেভ হচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের একটা সেতু বন্ধন দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হলো। অনুষ্ঠানে যোগ দিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ভারতের আধিপত্যবাদী আগ্রাসনের কারণে তিস্তা সংকট তৈরি হয়েছে। আর নির্বাচনের প্রশ্নে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এখনো জুলাই সনদের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। এই তিস্তা নদীতে যে সংকটগুলো তৈরি হয় তার বেশিরভাগটা হয় বাংলাদেশের উপরে আধিপত্যবাদী ভারতের আগ্রাসনের কারণে। যদি বন্যার সময়টাতে তারা হুট করে পানি খুলে দেয় তাহলে আমাদের এখানে মানুষকে বন্যায় প্লাবিত হতে হতো না। এখনো জুলাই সনদের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছু কিছু জায়গায় মতবিরোধ আছে। আমরা আশা করি যে ঐকমত্য কমিশনের বৈঠকগুলোর মধ্য দিয়ে সেটা নিরসন হবে এবং সরকার যেই রোডম্যাপ দিয়েছে তার মাধ্যমে নির্বাচনের দিকে যেতে পারবে। এলজিডির তথ্য মতে প্রায় 1,500 মিটার দৈর্ঘ্যের সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। এতে ব্যয় ধরা হয় 925 কোটি টাকা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, গাইবান্ধা। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সারা দেশে 55 লাখ পরিবার 30 কেজি করে 6 মাস চাল কেনার সুযোগ পাবে বলে জানান খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে দিনাজপুর সার্কিট হাউসে রংপুর বিভাগীয় খাদ্যবান্ধব কর্মসূচির শীর্ষক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি। খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হয়েছে গত 17 তারিখ থেকে। এই খাদ্য বান্ধব কর্মসূচিতে আপনারা জানেন সারা দেশে 55 লক্ষ পরিবার মাসে 30 কেজি করে 6 মাস 15 টাকা দামে
30 কেজি করে চাল তারা পাবেন। যারা লাইসেন্সবিহীনভাবে খাদ্যশস্য মজুত করে রাখবে ধরা হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ বাঁচাতে শুধু ড্যাব সংশোধনী সমাধান নয়, ঢাকা নির্ভর আবাসন চিন্তা না করার পরামর্শ নগর পরিকল্পনা উপদেষ্টাদের। বাসযোগ্য নগরী গড়ে তুলতে রাজুককে দুর্নীতিমুক্ত করারও তাগিদ তাদের। সকালে সিডাপ মিলনায়তনে ডিটেইল এরিয়া প্ল্যান, ড্যাব ও টেকসই নগরায়ন নিয়ে আয়োজিত সেমিনারে নানা পরামর্শ ও দাবি তুলে ধরেন তারা। ঢাকাকে বাসযোগ্য করতে 2022 সালে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব গ্যাজেট আকারে প্রকাশ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এরপর থেকেই এর সংশোধন নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে মতপার্থক্য, যার কারণে আটকে গেছে ড্যাপের সংশোধন ও বাস্তবায়ন। আবারও এই জন্য বলে নিচ্ছি, এমন বাস্তবতায় টেকসই নগরায়ন প্রসঙ্গ শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস, যেখানে উঠে আসে ভবন নির্মাণে ফ্লোর এরিয়া রেশিও বা ফারের মান কম বেশিতে কিভাবে জটিলতার মুখে পড়ছে আবাসন খাত, হুমকির মুখে পরিবেশ। ওয়েল অফ যারা আছেন তারা থাকতে পছন্দ করেন, সেসব জায়গায় আমরা দেখলাম যে ফ্লোর এরিয়া রেশিওটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু ঘনবসতিপূর্ণ এলাকায় যেগুলো আছে সেখানে ফ্লোর এরিয়া রেশিওটা কমিয়ে দেওয়া হচ্ছে। ইয়াং কিডস এর অবিসিটি হচ্ছে, তো অবিসিটি হবে না কি হবে যদি শুধু ফ্ল্যাটের মধ্যে থাকে, খেলাধুলা না করে? আর্থকোয়েক হলে কি হবে, আমরা কি করব, কোথায় যাব, এটা কি আমাদের ড্যাপে, রাজুকে, আমার নগরায়নে এই বিষয়টা নিয়ে কি এখন ভাবার সময় এসেছে কি? আবাসন খাতের ব্যবসায়ীরা জানান, এলাকা ভেদে ফারের মান আলাদা হওয়ায় ভবন নির্মাণে আগ্রহী হচ্ছেন না জমির মালিকরা। ফ্ল্যাটের সংখ্যা কমায় তৈরি হচ্ছে সংকট। 3 কাঠা বা 3.5 কাঠা জমির মালিক আজ থেকে কিছুদিন পূর্বে আমরা G+8 পেতাম, অর্থাৎ ল্যান্ড ওনার পেতেন 4টি ফ্ল্যাট, ডেভেলপার হিসেবে আমি পেতাম 4টি ফ্ল্যাট। এই 4টি ফ্ল্যাট এখন আপনারা করে দিলেন কি 3-4 তলা বা 5 তলা। 3 তলা বা 4 তলা বা 5 তলা ভবন করতে আমার 50 লক্ষ টাকা বাইলিগে ব্যয় হয়। আমি কেন ওই 3.5 কাঠা জমিতে ভবন করতে যাব? ঢাকার জনঘনত্বের জন্য রাজুককে দায়ী করে রাজনীতিবিদরা বলেন, শহর বাঁচাতে উপজেলা পর্যায়ে গুরুত্ব বাড়াতে হবে। আমাদের অনেকেই আছে বিদেশে থাকেন, কথা বললেন অনেক প্রবাসীরা, তাদের তো অনেকগুলো বাড়ি ঘরের দরকার পড়ে না। আমাদের জায়গার অপচয় ঘটছে, আমাদের এলাকার অপচয় ঘটছে, আমাদের পরিবেশের অপচয় ঘটছে। ঢাকার সম্পূর্ণ মৃত্যুর কারণের জন্য রাজুককে আমরা দায়ী করব এবং রাজুক ডিসম্যান্টেল করে দেওয়া উচিত। এত ঐতিহাসিক একটা শহর, এত ইকোনমিক্যালি ভাইব্রেন্ট, এত লোকের বসতি কেন ধ্বংস হয়ে গেল? এদিকে রাজধানীর প্ল্যানার্স টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ড্যাব সংশোধনের নামে ব্যবসায়িক সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে বিআইপি। আবাসন ব্যবসা করছেন তাদেরকে কিভাবে আরো ব্যবসায়িক সুবিধা দেওয়া যায়। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। হাতিকে দিয়ে খেলা দেখে উপার্জন বন্ধ করতে হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, হাতির অভয়াশ্রম নির্মাণ সহ বেশ কিছু উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সকালে বিশ্ব হাতি দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় বিশেষজ্ঞরা বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ এখনও রাজনৈতিক অগ্রাধিকার পায়নি। হাতির সংখ্যা নির্ধারণে জোর দিয়ে তারা বলেন, 10 বছরের পুরানো গবেষণা দিয়ে সংরক্ষণ করা যাবে না। বলেন, হাতির প্রজনন নিয়ন্ত্রণ ও খাবারের ব্যবস্থা করতে হবে। আমরা প্রায় ভিডিও দেখি যে একটা রাস্তায় চাঁদাবাজি হচ্ছে, যেতে যেতে ওই রাস্তার মধ্যে শেয়ার নাই। তো বন বিভাগ কাদেরকে লাইসেন্স দিয়েছে, আমার মনে হয় তাদেরকে ডেকে এনে একটু বলে দেওয়া উচিত যে হাতি পেলে হাতিকে দিয়ে খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ বন্ধ করতে হবে। যেরকম বন ফিরিয়ে আনতে হবে, তেমনিভাবে হাতি যে কমিউনিটিতে থাকে ওই কমিউনিটির কাছে ম্যাসিভ অ্যাওয়ারনেস করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ মুক্তির দিন আখিরি চাহা সোমবার উপলক্ষে বিশেষ দোয়ার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে বাদ জোহরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজন করা হয় আলোচনা সভারও। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। মহানবীর জীবনী নিয়ে আলোচনা করেন জামিয়া কুরআনিয়ার অধ্যক্ষ ডক্টর মুফতি মাওলানা কামরুল হাসান শাহিন। 11 হিজরির সফর মাসে দীর্ঘদিন অসুস্থ থাকার এই দিনেই কিছুটা সুস্থতা লাভ করেছিলেন বিশ্বনবী। বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশেও দিনটি ভিন্নভাবে স্মরণ করা হচ্ছে। অনূর্ধ্ব-17 সাফের খবর। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ অনূর্ধ্ব-17 অভিযান শুরু হচ্ছে বাংলাদেশের। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে ম্যাচ বাই ম্যাচ জিতে শিরোপার পথে এগিয়ে যেতে চায় লাল সবুজ। ভুটানের কন্ডিশনে খেলা চ্যালেঞ্জিং হলে দলে অনূর্ধ্ব-16 পর্যায়ে খেলা ফুটবলারের সংখ্যা বেশি হওয়ায় আত্মবিশ্বাসী কোচ।
ভুটান লিগে আফ্রিদা ঋতুপর্ণাদের পারফরমেন্সে অনুপ্রাণিত অর্পিতারা বড়দের সাফল্যে উজ্জীবিত হয়ে অনূর্ধ্ব 17 সাফে জ্বলে ওঠার লক্ষ্য ফুটবলারদের। চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। বাংলাদেশের নারী ফুটবলে এবছরটা সোনার হরফে লিখে রাখার মতো। গত বছর ব্যাক টু ব্যাক সাফ জয়ের পর এবছর দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে সিনিয়র ও অনূর্ধ্ব 20 ফুটবল দল। এবার অর্পিতা বিশ্বাসদের সামনে চ্যালেঞ্জ সিনিয়রদের পথ ধরে অনূর্ধ্ব 17 পর্যায়ে ভুটানে সাফের শিরোপা জয় করা। 1.5 মাসের প্রস্তুতি সম্বল করে ভুটানে এসেছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 ফুটবল দল। গত বছর অনূর্ধ্ব 16 সাফে খেলা বেশিরভাগ ফুটবলারই আছেন এবারের দলে, বাকি 9 জন নতুন মুখ। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে ভুটান। শিরোপা জিততে হলে প্রতিটি ম্যাচই বাঁচা মরার, তাই তো ভুটানকে হারিয়ে জয় শুরুর লক্ষ্য কোচের। পাশাপাশি বয়স ভিত্তিক এই সাফকে ফুটবলারদের জন্য শিক্ষার বড় মঞ্চ হিসেবে দেখছেন লিটু। 15-17 এটা ডেভেলপমেন্টের জায়গা, তো এটার সময় মেনলি 6 মান্থ হলে খুবই ভালো হয় এবং আমাদের এটা লার্নিং প্রসেস, এখান থেকে আমাদের মেয়েরা অনেক কিছু শিখবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 2300 মিটার উঁচুতে ভুটানের রাজধানী থিম্পু। কন্ডিশন বরাবরই চ্যালেঞ্জিং থাকে প্রতিটা দলের জন্যই, তবে আগে ভাগে ভুটানে আসায় অনেকটাই মানিয়ে নিয়েছেন ফুটবলাররা। দেশের নারী ফুটবল ইতিহাসে এবার সবচেয়ে বেশি ফুটবলার খেলছেন ভুটানের লিগে। ঋতুপর্ণাদের সাফল্যে অনুপ্রাণিত অর্পিতারাও। সিনিয়র প্লেয়ার আছে যারা ভুটানে খেলতেছে, তো তাদের দেখে আমরা শিখতেছি যে আমাদের সিনিয়ররা ভালো করতেছে, তারা বাইরের কান্ট্রিতে খেলতেছে, তো ওনাদের থেকে আমরা শিখতেছি। সিনিয়র ফুটবলারদের ভুটান লিগের পারফরমেন্স আগামী বছর এশিয়ান কাপে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন কোচ লিটু। পারভিন আক্তার, সময় সংবাদ। জানিয়ে দিচ্ছি আরেকবার, আবিদ ভিপি হামিদকে জিএস মনোনীত করে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা ছাত্র দলের। 4 দিন পিছিয়ে 24 আগস্ট থেকে ডাকসুর মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত। জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। অযৌক্তিকভাবে পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চেষ্টার অভিযোগ। সংসদ ভোটের রোডম্যাপের খসড়া চূড়ান্ত ইসির। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।